বাদাম খেয়ে বাদামের অ্যালার্জিতে মারা যায়। আমরা ভাবতে পারি এই কথা যে বাদামে অ্যালার্জিতে একটা মানুষ মারা গেল। তার কারণ হচ্ছে খুব বেশি যদি স্যানিটাইজ খাবার হয় ছোটোবেলায়, তাহলে গাটের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটা সব খাবারের থেকে ইনটলারেন্ট হতে পারে। গাটের মধ্যে মাইক্রোবায়োটা, সমস্ত রোগের উৎপত্তি পেটে। সেটা হার্টের রোগ হয়, সেটা ব্রেনের রোগ হয়, সেটা মেটাবলিক রোগ হয়, যেমন ডায়াবেটিস হয়, ওটা কিন্তু উৎপত্তি পেটে। ব্রেনের সঙ্গে পেট এই জন্যে কথা বলে, তাহলে এটা পেটের একটা কান্নার মেথড। ও বলছে গিভ অ্যাটেনশন টু মি, আমি ভালো নেই, আমার দিকে একটু তাকা। গ্যাস হলো, অ্যান্টিবায়োটিক দেবেন। কী নেবেন? প্রোবায়োটিক। কেননা প্রোবায়োটিকের বেনিফিটটা ধীরে ধীরে হলেও প্রোবায়োটিক কিন্তু হার্মলেস, অ্যান্টিবায়োটিক কিন্তু হার্মফুল। অ্যান্টিবায়োটিক অনেক কিছু হার্ম হয়। প্রোবায়োটিক আমি রিকমেন্ড করব না কোনো কমার্শিয়াল প্রোবায়োটিক, আমি রিকমেন্ড করব দই খান। দই ইজ আ ভেরি গুড প্রোবায়োটিক, কেন ওতে ল্যাক্টোব্যাসিলাস আছে। আর আমরা যত প্রোবায়োটিক জানি তার মধ্যে আমার মতে বেস্ট প্রোবায়োটিক হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আমি সাথী রয়েছি আপনাদের সঙ্গে। অ্যাসিডিটি, বুক জ্বালা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, এরকম সমস্যা হলে আমরা মনে করি যে আমাদের পেটের গোলমাল হচ্ছে এবং আমরা নিজেদের মতো করে কিছু অ্যান্টাসিড নিয়ে থাকি। কিন্তু এই বিষয়টাকে আমরা খুব সাধারণ সমস্যা বলে অনেকেই ধরে নিই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের গাটের সমস্যা। এই গাট হেলথ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেটা শুধুমাত্র আমাদের পেট নয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের ওজন, আমাদের নানান ধরনের মেটাবলিক ডিজিজ এবং তার পাশাপাশি আমাদের ব্রেনে এফেক্ট করতে পারে। আজকের দিনে একটা কথা আমাদের অনেকেরই পরিচিত, সেটি হচ্ছে গাট ব্রেন অ্যাক্সিস, অর্থাৎ পেটের সঙ্গে নাকি ব্রেন কথা বলে। কিভাবে? তাহলে আমরা এই যে সমস্যাগুলোকে খুব হালকা সমস্যা, লঘু সমস্যা হিসেবে দেখছি, সেগুলো আগামী দিনে কোনো বড় বিপদের মধ্যে আমাদের ফেলে দেবে না তো? আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। গাট হেলথ। গাট হেলথ আগামী দিনে আপনার কোন কোন মারাত্মক অসুখ ডেকে আনতে পারে যদি আপনি সেটাকে অবহেলা করেন। এই বিষয় নিয়ে কথা বলতে আমরা পেয়েছি কলকাতা শহর শুধু না, দেশের অন্যতম স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর উদয় চাঁদ ঘোষালকে। নমস্কার নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই আপনার কাছে যেটা বলবো যে খুব ইন্টারেস্টিংলি একটা শব্দ এখন আমরা শুনতে পাই, গাট ব্রেন অ্যাক্সিস। পেটের সঙ্গে নাকি ব্রেনের যোগাযোগ। তো পেট আর ব্রেনের গল্পের কথায় আমি আসছি পরে। শুরুতে আগে একটু জানবো গাট হেলথ বলতে আমরা ঠিক কী বুঝবো? দেখুন, আমাদের খাবার যে হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, ওই খাবারের পাচন হচ্ছে। পাচন হওয়ার পরে ওই খাবারটা আমাদের শরীরে পুষ্টি যোগাচ্ছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে এনার্জি যোগাচ্ছে। তার ফলে আমরা বেঁচে আছি, আমরা কাজ করছি, আমরা খেলছি, আমরা চলছি। এই যে জিনিসটা, এই গাটটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। গাট মানে কি? অন্ত্র, যার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এই 9 মিটার দৈর্ঘ্যর মধ্যে খাবারের পাচন হচ্ছে, খাবার শরীরের ভিতরে চলে যাচ্ছে এবং বর্জ্য পদার্থ বাইরে বেরিয়ে আসছে। যেহেতু এই 9 মিটার লম্বা একটা জিনিস, সেই জন্যে এতে বিভিন্ন রকমের রোগ হয়। কেন এই জিনিসটা ইন্টারেস্টিংলি এনভায়রনমেন্টের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড। তার মানে আপনি দেখুন, পেটটা উপর দিকে আমাদের মুখে খোলা আর নিচে খোলা, তার মানে এনভায়রনমেন্টের সঙ্গে বা পরিবেশের সঙ্গে পেট হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড। এর ফলে যদি পরিবেশে কোনো গণ্ডগোল হয়, যদি খাবারে কোনো গণ্ডগোল হয়, যদি আমরা আবর্জনা জাতীয় খাবার খাই, অথবা ইন্টারেস্টিংলি খুব বেশি শুদ্ধ খাবার ছোটোবেলার থেকে একটা বাচ্চাকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু গাটটা ডিফেক্টিভ হয়ে যায়। সেই জন্য আজকাল বিদেশে
যেখানে মানে যাকে বলে খুবই স্যানিটাইজ সিস্টেম, তারা চাইছে তাদের বাচ্চারা খেলুক, একটু কাদায় খেলুক, এটাকে বলে মাড্ডে। কেন না কারু যদি একটু আধটু ছোটোবেলায় পরিবেশের সঙ্গে ডাইরেক্ট কানেকশন গাটের না হয়, তাহলে অ্যালার্জিক ডিসঅর্ডার বেশি হয়। আপনি ভাবতে পারেন বিদেশে অনেক সময় কেউ কেউ বাদাম খেয়ে বাদামের অ্যালার্জিতে মারা যান। আমরা ভাবতে পারি এই কথা যে বাদামে অ্যালার্জিতে একটা মানুষ মারা গেল, তার কারণ হচ্ছে খুব বেশি যদি স্যানিটাইজ খাবার হয় ছোটোবেলায়, তাহলে গাটের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমটা সব খাবারের থেকে ইনটলারেন্ট হতে পারে। গাটের মধ্যে মাইক্রোবায়োটা আছে। আমাদের যে চরক সংহিতা ছিল, যেটা মেডিকেল সায়েন্সে এককালের ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপড সায়েন্স, সেই চরক সংহিতাতে লেখাই ছিল যে সমস্ত রোগের উৎপত্তি পেটে। সেটা হার্টের রোগ হয়, সেটা ব্রেনের রোগ হয়, সেটা মেটাবলিক রোগ হয় যেমন ডায়াবেটিস হয়, ওটা কিন্তু উৎপত্তি পেটে। এই জন্যেই আমি বলছি গাট ব্রেন অ্যাক্সিস। তার মানে আমাদের ব্রেনে সবচেয়ে বেশি স্নায়ু কোষ আছে। তারপরে শরীরের যদি আর কোথাও বলেন সবচেয়ে বেশি স্নায়ু কোষ আছে, সেটা হচ্ছে পেট। ওই পেটটাকে চালায়, ওই পেটটাকে কন্ট্রোল করে, তার গতিশীলতা কন্ট্রোল করে, এটাকেই আমরা বলি গাট ব্রেন অ্যাক্সিস। আচ্ছা স্যার, আপনি যেটা একটু আগে বলছিলেন যে গাট ব্রেন অ্যাক্সিস সম্পর্কে কথা বলতে গিয়ে ব্রেনের সঙ্গে নাকি পেট কথা বলে। ব্রেনের সঙ্গে পেট এই জন্যে কথা বলে, যেমন ধরুন একজন খাবার খেলেন, খাবার খেয়ে উনি বললেন পেটটা বেশ ভরে গেছে। এই যে ভরাটা কে ডিসাইড করলো? ওটা ডিসাইড করলো ব্রেন। কেননা পেট ভরাটা একটা সেন্সেশন। ধরুন কারো মনে হলো যে এখনই বাথরুমে বা ওয়াশরুমে যাওয়া দরকার, এটা কে ডিসাইড করলো? এটা ডিসাইড করলো ব্রেন। কেন ব্রেনেরই এই ধরনের পারসেপশন বা এই ধরনের এবিলিটি, যার থেকে একটা অনুভব আসে, সেটা ব্রেনেরই আছে। তাহলে ব্রেন আর গাট কথা বলে। তখন ব্রেন কি করলো? তাকে সঙ্গে সঙ্গে, হয়তো তিনি ঘুমোচ্ছিলেন, তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে তাকে বাথরুমে নিয়ে গেল। কে নিয়ে গেল? ব্রেন নিয়ে গেল। সো পেট ব্রেনের সঙ্গে কথা বলে। কতটা আমরা খাবো, এখন আমার খাবার ইচ্ছা হয়েছে কি না, কতটা আমি খাবো, তারপরে খাবারটা আমি আটকে দেবো আর খাবো না, কখন আমি ওয়াশরুমে যাব, সমস্ত কিছু ব্রেন ডিসাইড করছে। সেই জন্যই গাট ব্রেন ডাইরেক্টলি দুভাবে কানেক্টেড। একটা হচ্ছে যেমন আমরা যে কোনো কানেকশানের কথা ভাবি, একটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন। যেমন ধরুন একটা সুইচকে আপনি অন করলেন, লাইটটা জ্বলে গেল। কেন জ্বললো? তার কারণ ওই সুইচের সঙ্গে ওই লাইটের তার দিয়ে জোড়া আছে। তেমনি আমাদের বডির ওয়্যার্ড কানেকশন হচ্ছে পেটকে নার্ভ দিয়ে ব্রেনের সঙ্গে জোড়া আছে। ওয়ারএজ আপনি ধরুন মোবাইলে কথা বলছেন, ওখানে তো কোনো ওয়্যার নেই, তাহলে এটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সেরকম আমাদের পেটে অনেক গ্রন্থি আছে যারা হরমোন বার করে, সেই হরমোনগুলো ব্রেনকে কথা বলে, ব্রেনের সঙ্গে কমিউনিকেট করে, এটা ওয়্যারলেস কানেকশন। আবার ব্রেন অনেক হরমোন বার করে, যেমন ধরুন কর্টিসল বলে একটা হরমোন আছে, ব্রেন বার করে, ও পেটকে কন্ট্রোল করে, তাহলে সেটা হয়ে গেল ওয়্যারলেস কানেকশন। আর এটা দুতরফা কানেকশন, মানে গাটও ব্রেনকে কমিউনিকেট করছে, ব্রেনও গাটকে কমিউনিকেট করছে। একেবারে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি স্যার। এই যে গাট হেলথ খারাপ হচ্ছে, সাধারণত আমাদের অ্যাসিড হয়, গ্যাস হয়, পেট ফাঁপা হয়, বদহজম হয়, পেটে ব্যথা হয় অনেকের, তাহলে এগুলোই কি প্রাথমিক লক্ষণ হিসাবে ধরে নেব খারাপ গাট হেলথের? হ্যাঁ, একদম। যেমন ধরুন কারু অ্যাসিড হচ্ছে, কারু পেটটা ফুলে যাচ্ছে, খিদে পাচ্ছে না, খেলে পেটে ব্যথাটা বাড়ছে, পাতলা পায়খানা হচ্ছে, অথবা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, টু মাচ ফ্ল্যাটাস নির্গত হচ্ছে, এইগুলো সব গাট হেলথ গণ্ডগোল হওয়ার প্রাথমিক লক্ষণ। এইবারে জিনিসটা হচ্ছে এগুলো হচ্ছে কেন? যেমন আমাদের পেটে অ্যাসিড আছে, সেই অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদেরকে দেওয়া হয়েছে প্রকৃতির দ্বারা এই জন্যে যাতে যে খাবার আমরা খাই সেই খাবারের পাচন পাকস্থলিতেই শুরু হয়ে যায় অ্যাসিডের সাহায্যে।
সেকেন্ড যে কারণে দেওয়া হয়েছে, যে যখন আমরা কোনো কারণে, ধরুন আপনি স্ট্রিট ফুড খেলেন, স্ট্রিট ফুডে হয়তো একটা ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াটা পেটের ক্ষতি করতে পারে, হয়তো আপনার আন্ত্রিক করতে পারে, টাইফয়েড করতে পারে, স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই ব্যাকটেরিয়াকে মেরে দিল। কিন্তু এই অ্যাসিডের মাত্রা যদি হয় বেশি, তাহলে অ্যাসিডজনিত সমস্যা হবে। অ্যাসিডজনিত সমস্যাতে কী হবে? হয়তো বুক জ্বালা করবে, হয়তো গলা জ্বালা করবে, হয়তো বুকে ব্যথা করবে, হয়তো পেটে উপর পোর্শনে ব্যথা হবে, পার্টিকুলারলি খালি পেটে ব্যথা হবে, একটু খাবার বা জল খেলে হয়তো ব্যথাটা কমে যাবে। এটা অ্যাসিডজনিত সমস্যার লক্ষণ। একদম স্যার, এই যে অ্যাসিডিটি কমাতে আমরা আমাদের নিজেদের মতো করে মাঝে মধ্যে যে অ্যান্টাসিড খাই, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, এই যে ওষুধগুলো আমরা নিই, এটাতে কি গাট হেলথটা তাহলে ভালো হয়ে যায়? দেখুন, অ্যাসিড প্রকৃতি আমাদেরকে দিয়েছেন, তাহলে অ্যাসিড দিয়েছেন যখন, প্রকৃতি একটা পারপাস আছে। এইবারে আমরা যদি আননেসেসারি প্রকৃতির উপরে অত্যাচার করি, সেই অ্যাসিড যেটা উনি পারপাসে একটা দিয়েছেন সেটাকে পুরোপুরি সাপ্রেস করি লং টার্ম, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? অ্যাসিডের কাজ কি? পাচন করা, তাহলে পাচনে ডিস্টারবেন্স হতে পারে। অ্যাসিডের কাজ কি? ব্যাকটেরিয়া যাতে এক্সেসিভলি আমার পেটে ঢুকতে না পারে, বাসা বাঁধতে না পারে, তার ব্যবস্থা করা। তাহলে যদি অ্যাসিডকে আমরা কন্টিনিউয়াস সাপ্রেস করে রাখি, তাহলে স্মল ইন্টেস্টাইন, সেখানে ব্যাকটেরিয়া এক্সেস হয়ে যায়। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে আননেসেসারিলি অ্যাসিডের ওষুধ লং টার্ম খাওয়া উচিত নয়। আপনি বলুন তাহলে ডাক্তারবাবু লেখেন কেন? হ্যাঁ, আমরা লিখি, কিন্তু আমরা সাধারণত লিখি না বছরের পর বছর ধরে, আমরা লিখি ফর এ লিমিটেড পিরিয়ড। ফর এক্সাম্পল, যদি কারো আলসার হয়, আমি 8 থেকে 12 সপ্তাহ অ্যাসিডের ওষুধ দেবো, তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো। ওয়েরেজ কারো যদি সিভিয়ার রিফ্লাক্স হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটু লং টার্ম দিতে হতে পারে, কিন্তু সেখানেও আমরা ডোজটা কমিয়ে কমিয়ে আনি। অবভিয়াসলি এই যে ওষুধগুলো, এইগুলো ধরুন যিনি প্রয়োগ করছেন তিনি এই ওষুধের উপরে পড়াশোনা করেছেন, পড়াশোনা করে তার ইফেক্ট এবং সাইড ইফেক্ট দেখে একটা ডিউরেশনের জন্য উনি আপনাকে লিখে দিচ্ছেন। কিন্তু সেটাকে বরাবর নেওয়া উইদাউট প্রপার গাইডেন্স, এটা কিন্তু হার্মফুল, এটা কিন্তু ক্ষতি করে গাট হেলথে। একদম স্যার, তাহলে দীর্ঘদিন ধরে এই যে গুরুতর বিভিন্ন ধরনের গাট হেলথের প্রবলেমগুলো হচ্ছে, সেটা যদি দীর্ঘদিন ধরে কেউ অবহেলা করে, অ্যাসিডিটি, গ্যাস বলে সেটাকে চালিয়ে নিয়ে যায়, তাহলে ভবিষ্যতে তার কি কি ক্ষতি হতে পারে? দেখুন, এই যে লক্ষণগুলো আমি বললাম, যেমন একজন ধরুন ছোট্ট বাচ্চা, সে কিভাবে এক্সপ্রেস করে তার কষ্ট, কেঁদে। তেমনি আমার পেট কিভাবে এক্সপ্রেস করে তার কষ্ট, পেটে ব্যথা করে, বুক জ্বালা করে, পায়খানা পাতলা করে, কনস্টিপেশন করে, পেট ফাঁপিয়ে। তাহলে এটা পেটের একটা কান্নার মেথড। ও বলছে গিভ অ্যাটেনশন টু মি, আমি ভালো নেই, আমার দিকে একটু তাকান। এবারে যেমন আপনি একটা যন্ত্র, ধরুন একটা টিভি হলো, ধরুন একটা গাড়ি হলো, আপনি কিন্তু খারাপ হলে নিজে ওটা সারাবার চেষ্টা করেন না, যে পুরো গাড়িটাকে খুলে দিয়ে কী ডিফেক্ট হয়েছে ওটা দেখে আপনি কি করেন? আপনি নিয়ে যান শোরুমে। তেমনি আমাদের শরীরটা একটা যন্ত্র, ইনফ্যাক্ট মোস্ট কমপ্লিকেটেড যন্ত্র, যেটা নেচার এত সুন্দর বানিয়েছে। এইবারে সেই যন্ত্রটা প্রপারলি দেখতে হয়। এই লক্ষণে যেমন সিম্পল একটা পেশেন্ট ডিসপেপসিয়া নিয়ে আসতে পারে, রিফ্লাক্স নিয়ে আসতে পারে, আবার এই লক্ষণ নিয়েই কিন্তু কেউ আলসার নিয়ে আসতে পারে, আবার এই লক্ষণ নিয়েই কিন্তু কেউ ক্যান্সার নিয়ে আসতে পারে। এবারে ওয়েদার এটা সিম্পল একটা অ্যাসিড রিলেটেড প্রবলেম, নাকি একটা আলসার, নাকি একটা ক্যান্সার, একজন ডাক্তারবাবুও কিন্তু সব সময় আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারেন না। উনি এন্ডোস্কোপি করে ভিতর পর্যন্ত দেখেন, দরকার হলে সেখানে একটা টুকরা নিয়ে মাইক্রোস্কোপের আন্ডারে প্যাথোলজিস্ট পরীক্ষা করেন, তবে গিয়ে আমরা রোগটা ধরতে পারি। তাহলে সেই রকম ধরনের কন্ডিশনে আমরা নিজেরাই যদি নিজের চিকিৎসা করি, তাহলে বুঝতেই পারছেন কী ক্ষতি হতে পারে।
একদমই। স্যার, আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গাট মাইক্রোবিয়াম, এই শব্দটা আমরা ইদানিং শুনছি। সেই গাট মাইক্রোবিয়াম বলতে আমরা ঠিক কী বুঝবো? এটা হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কি? এককালে ভাবা হতো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক, চামড়া। এখন আমরা জানি আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে গাট মাইক্রোবায়োটা। গাট মাইক্রোবায়োটা কি? এগুলো ব্যাকটেরিয়া, এগুলো ভাইরাস, এগুলো ফাঙ্গাস। আপনি ভাবতে পারেন যে আমাদের শরীরে মানুষের সেল আছে 10⁻13, আর আমাদের পেটে ব্যাকটেরিয়াল সেল আছে 10⁻14। তার মানে আমার শরীরে আমার যত নিজস্ব মানুষের কোষ আছে, তার চেয়ে বেশি কোষ আছে ব্যাকটেরিয়ার কোষ, যেটা আমার পেটের মধ্যে আছে। ওরা হচ্ছে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। ওরা কোথা থেকে এলো? যখন আমরা জন্মগ্রহণ করি তখন মাদারের বার্থ প্যাসেজ থেকে আমরা ওটা পাই। তাহলে স্বাভাবিকভাবেই দেখা গেছে যে সকল বাচ্চা সিজেরিয়ান সেকশন হয়ে জন্ম নিয়েছে আর যারা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের মধ্যে মাইক্রোবায়োটাটা আলাদা। কেন? যখন নর্মাল ডেলিভারি হয় মায়ের বার্থ প্যাসেজ থেকে আমরা ব্যাকটেরিয়া পাই। তারপরে নেক্সট 2 বছরে বাচ্চা কি করে দেখবেন, যা সামনে পায় মুখে দেয়। এই যে মুখে দিচ্ছে, তার ফলে ওর পাশাপাশি যে সকল আত্মীয় স্বজন মা বাবা রয়েছে তাদের ব্যাকটেরিয়াগুলো ও নিজের মুখে দিচ্ছে। এইবারে 2 বছর বয়সের মধ্যে মোটামুটি ব্যাকটেরিয়াটা ম্যাচিওর করে যায়, দিয়ে ওটা একটা বডির নিজস্ব অর্গ্যানের মতো বিহেভ করে। যদিও ওই ব্যাকটেরিয়াগুলো বাইরের থেকে এসেছে, কিন্তু কি হয় যে বডির যে ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা যখন গড়ে ওঠে ছোটোবেলায়, সঙ্গে কিন্তু ওই ব্যাকটেরিয়াও পাশে আছে। তার জন্য ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা তারা জেনে নেয় এই ব্যাকটেরিয়াগুলো আমার নিজস্ব, আর ব্যাকটেরিয়া জেনে নেয় যে ইমিউন সিস্টেম আমার নিজস্ব। দে বিকাম ফ্রেন্ডলি। যেমন আমরা আমাদের আর্মি আর আমরা একসঙ্গে সহাবস্থান করি। আমরা সাধারণ মানুষ অ্যান্ড আর্মির কিন্তু ডিস্ট্রাকশন পাওয়ার আছে, কিন্তু সেটা আমাদের সাধারণ মানুষের জন্য সেটা ব্যবহার করা হয় না। সেই রকমভাবে গাট মাইক্রোবায়োটা গড়ে তোলে। এইবারে এই মাইক্রোবায়োটার কাজ কি? এই মাইক্রোবায়োটা আমাদের বাইরের খারাপ মাইক্রোবায়োটাকে ঢুকতে দেয়, অথবা ঢুকলেও তাকে মেরে দেয়। আমাদের যে প্রতিরোধ ক্ষমতা ওটাকে কন্ট্রোল করে। যে সকল খাবার আমরা পুরোপুরি পাচন করতে পারি না, এই মাইক্রোবায়োটা তাকে পাচন করে কিছুটা নিজে খায় আর কিছুটা আমাদিকে দেয়। তার ফলে এরা ফ্রেন্ড, এরা সঙ্গে থাকে, সারা জীবন থাকে। ইনফ্যাক্ট মানুষ যখন বুড়ো হয় তখন মাইক্রোবায়োটার কোয়ালিটিটা একটু খারাপ হয়ে যায়। তাহলে এরা বার্ধক্যের সঙ্গেও এদের সম্পর্ক আছে, এবং এই মাইক্রোবায়োটা বিগড়ে গেলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়। অনেক সময় এই যে লক্ষণগুলো আমি বললাম এর আগে, এগুলোও কিন্তু এই মাইক্রোবায়োটা বিগড়ে গেলে হতে পারে। একেবারে। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, অনেক দর্শক বন্ধুরা আমাদের শুনে থাকি বা আমাদের পরিচিত মানুষদের কথা শুনে থাকি যে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেছি, কিছু ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরে যতদিন ওষুধ খাচ্ছি ততদিন আমার অ্যাসিডিটিটা কন্ট্রোলে আছে বা গ্যাসটা কন্ট্রোলে আছে। যেই ওষুধটা বন্ধ করছি আবার আমার গ্যাস অ্যাসিডিটি বাড়ছে। তাহলে এর থেকে বাঁচবার উপায় কি? এর থেকে বাঁচবার উপায় হচ্ছে, প্রথমেই আমি জানার চেষ্টা করব রোগটা কি, ডায়াগনোসিস কি। তার মানে আমরা ডাক্তারবাবুরা কি করি, কিছুটা ডিটেকটিভের মতো কাজ। ডিটেকটিভ সাহেব একটা কিছু হয় তার অনুবীক্ষণ করে, তাকে পর্যালোচনা করে তিনি ডিসাইড করেন এইটা হলো কেন। তেমনি আমরা ডাক্তারবাবু আর মানুষের সঙ্গে কথা বলি, রোগীর সঙ্গে কথা বলি, তার শরীরে হাত দিয়ে তাকে দেখি, তারপরে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, দরকার হলে এন্ডোস্কোপি করি, দিয়ে আমরা বলি রোগটা কী। বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন রকম। তার মানে কারো যদি সিভিয়ার রিফ্লাক্স প্রবলেম থাকে, অ্যাসিড রিলেটেড প্রবলেম থাকে, তাহলে হ্যাঁ, তাকে হয়তো লং টার্ম আমাকে দিতে হতে পারে ওষুধ, যেমন অ্যাসিড রিলেটেড ওষুধ, কিন্তু সেটা এত কমন নয়, সেটা ইনফ্রিকুয়েন্ট, কমই হয়। অতএব কিন্তু অনেক সময় মানুষ কি করেন,
একটা ওষুধ খেলেন, যেমন ওই যে আপনি নামগুলো নিলেন অ্যাসিডের ওষুধ, ওকে খাওয়ার পরে তারপরে ওটা লং টার্ম ওষুধের দোকানে কিনে কিনে চালাচ্ছেন, এটা কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর। ইনফ্যাক্ট আমি একটি পেশেন্ট দেখেছিলাম লখনৌতে, তিনি 40 বছর ধরে সব রকমের অ্যাসিডের ওষুধ খেয়েছিলেন, তারপরে তার পাকস্থলীর অ্যাসিড তৈরি করার ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল। এই সকল ক্ষেত্রে ইউজুয়ালি ক্যান্সার হয়ে যায়, তার ক্যান্সার হয়ে গেছিলো এবং সেই কেসটা আমরা রিপোর্টও করেছিলাম। তার ফলে অনেক সময় অ্যাসিডের ওষুধ আপনি যদি 3 মাস 6 মাসের বেশি খান, আপনি এই ওষুধে ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন। সিস্টেমটাই এমন হবে ওই ওষুধটা আপনাকে ডিপেন্ডেন্ট বানিয়ে দেবে। সেক্ষেত্রে আমরা কি করি, ওর থেকে কমজোর ওষুধ, যেমন কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, ফুল দিয়ে কাঁটা তোলা যায় না, তাহলে আমরা ওর থেকে কমজোর অ্যাসিডের ওষুধ দিই, তারপরে ওরও ফ্রিকোয়েন্সি কমাই। প্রথমে সব দিনে 2টো দিলাম, তারপরে 1টা দিলাম, তারপরে ধীরে ধীরে বন্ধ করি। এবারে এই যে বন্ধ করা, এটাকে আমরা বলি ডিএসকালেশন অফ প্রোটন পাম্প ইনহিবিটার। এই ওষুধগুলো বলে প্রোটন পাম্প ইনহিবিটার। তো আমরা ডিএসকালেশন করছি, নট ইজি। এমনি ডাক্তারবাবুকেও চেষ্টা করতে হবে, পেশেন্টকেও একটু আধটু ছোটোখাটো কষ্ট সহ্য করে ধীরে ধীরে ডিএসকালেট করতে হয়। তবে আমি এটা বলছি, আমরা অফন সাকসেসফুল হই ডিএসকালেট করতে। আমরা কি ধরনের খাবার খেলে আমাদের গাট হেলথটা উন্নত হতে পারে, ভালো হতে পারে? এই ব্যাকটেরিয়াগুলো 2 টাইপের ব্যাকটেরিয়া আছে। একটা হচ্ছে হেলদি, ভালো, আর আরেকটা হচ্ছে অত ভালো নয়। এইবারে যখনই আপনার পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়ার রেশিওটা ভালোর দিকে থাকবে, তখন আপনার গাট হেলথ ভালো। যেমন এক্সাম্পল দিচ্ছি, ফার্মিকিউটস বলে একটা ব্যাকটেরিয়া আছে, একটা গ্রুপ অফ ব্যাকটেরিয়া, তারা ভালো। এইবারে এরা মেনলি বেঁচে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারে। তাহলে আমরা যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিই, ফল নিই, মূল নিই, বিভিন্ন সিরিয়ালস নিই, যেমন ধরুন আপনি চাল খাচ্ছেন, গম খাচ্ছেন, মানে ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, এগুলো সব ওদের বৃদ্ধি বাড়ায়। অন দি আদার হ্যান্ড, যখন আমরা প্রচুর পরিমাণে নন ভেজ নিই, তখন কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলো যারা প্রোটিনে বেঁচে থাকে তারা বেড়ে যায়। হচ্ছে কি, কারণ আমি বাইরের থেকে প্রোটিন সাপ্লাই করছি, তাহলে যে সকল ব্যাকটেরিয়া কার্বোহাইড্রেট খায় তারা অবভিয়াসলি খেতে অ্যাডিকুয়েট পাচ্ছে না, কিন্তু যে সকল ব্যাকটেরিয়া প্রোটিন খায় তারা বেড়ে যায়। এই জন্যে যদি কেউ খাচ্ছেন যে খাবারটা ব্যালেন্স নয়, কার্বোহাইড্রেটের মাত্রা অ্যাডিকুয়েট নাই, ফ্রুটস নেই, ভেজিটেবলস নাই, সাপোজ উনি খাচ্ছেন মেনলি প্রোটিন, হবে কি পার্টিকুলারলি অ্যানিমাল প্রোটিন, তখন কী হবে, ওনার গাট হেলথটা একটু বিগড়ে যায়। সেকেন্ড বলছি, সবচেয়ে খারাপ খাবার হচ্ছে প্রিজার্ভ ননভেজ ফুড। সবচেয়ে খারাপ খাবার প্রিজার্ভ ননভেজ ফুড। প্রিজার্ভ ননভেজ ফুড কী হয়, ধরুন রেড মিট, ধরুন চিকেন, ধরুন ফিশ, ওটাকে প্রিজার্ভ করে রাখা আছে। প্রিজার্ভ করলে কী হতে হয়, কেমিক্যাল দিতে হয়। সেই কেমিক্যালটা কি করে, এই মিটটাকে প্রিজার্ভ করে। তাহলে বলুন তো, ওই কেমিক্যালটা যখন আমাদের পেটের মধ্যে যাবে, আমাদের পেটেও তো এরকম মিটই আছে। তার ফলে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডি ক্লিয়ারলি দেখিয়েছে প্রিজার্ভ মিট ইজ ভেরি ভেরি ব্যাড। সেকেন্ড হচ্ছে, আমরা একটা কথা বলি যেটার নাম হচ্ছে আলট্রা প্রসেস ফুড। আলট্রা প্রসেস ফুড মানে টিপিক্যালি প্যাকেজ ফুড হয় এগুলো, আপনার তাড়াহুড়ো বাড়িতে রান্না করার সময় নেই। আলট্রা প্রসেস ফুড আমাদের গাটকে এবং গাট ব্যাকটেরিয়াকে খুব খারাপ করে দেয়, অ্যান্ড বিভিন্ন শারীরিক খারাপের লক্ষণ। অ্যাংজাইটি অ্যান্ড টেনশন পেটের জন্যে খারাপ। কেন না, গাট আর ব্রেন কথা বলে। তাহলে স্বাভাবিক মানুষ যদি অ্যাংজাস হয়, তাহলে পেটও একটু বিগড়ে যায়। এটার উপরে আমাদের বিজ্ঞানীরা স্টাডি করেছেন। যে সকল পাইলট ধরুন 12 ঘন্টা প্লেন চালান, এবারে ওদিকে যখন প্লেন চালায় তখন স্টাডি করেছে, আর যখন ছুটিতে আছে তখন স্টাডি করেছে, অ্যান্ড দেখা গেছে যখনই ও নাইট ডিউটি করে প্লেন চালায় 12 ঘন্টা, ওর পেটটা বিগড়ে যায়। তাহলে ভালো ঘুম খুব দরকার, অ্যাংজাইটি কম থাকা দরকার, এক্সারসাইজ করা দরকার, মোটা হওয়া উচিত নয়, ব্যালেন্স ফুড খাওয়া দরকার, অ্যান্ড বিভিন্ন অ্যাডিকটিভ সাবস্ট্যান্স আছে। ফর এক্সাম্পল অ্যালকোহল, ফর এক্সাম্পল স্মোকিং। স্মোকিং কী করে, লাঙে ক্যান্সার করে, মুখে ক্যান্সার করে,
খাবার নালিতে ক্যান্সার করে, স্টমাকে ক্যান্সার করে, প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার করে, কিডনিতে ক্যান্সার করে, পেচ্ছাবের থলিতে ক্যান্সার করে, ভাবতে পারেন। সেই জন্যেই স্মোকিংয়ের প্যাকেটে কম্পালসারিলি আইন বানিয়ে পৃথিবীর ডাক্তার কমিউনিটি লিখিয়েছেন যে ওখানে লেখা থাকুক স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। একদম। স্যার, প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের প্রসঙ্গে আপনার কাছে একটু আসবো। প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এগুলো কি উপকারী? হ্যাঁ, যেমন ম্যাকিনটস বলে একজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। উনি দেখেছিলেন যে অস্ট্রিয়ান পিজেন্ট তারা অনেক দিন বাঁচেন, 100 বছর বা তার কম বা তার বেশি, এরকম ওনারা বাঁচেন। এবং উনি দেখেছিলেন যে এই অস্ট্রিয়ান পিজেন্টদের লং লাইফ ইজ রিলেটেড টু কী জন্যে? ওরা খুব দই খায়, ফার্মান্টেড মিল্ক খায়। ফার্মান্টেড মিল্ক কী হচ্ছে? ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে। দুধের মধ্যে আমরা আগের দিনের দইটা যোগ করি, তখন ওই দুধটার থেকে দই তৈরি হয়। আমরা আগের দিনের দই যোগ করা মানে কি? আমরা ল্যাক্টোব্যাসিলাস যোগ করে দিলাম। ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া যে নিজে ল্যাকটোজ খায়, তার জন্য ল্যাকটোজটাকে ভেঙে দেয়, ওর থেকে দই উৎপন্ন হয় এবং ল্যাক্টোব্যাসিলাস লং লাইফের জন্য রেসপন্সিবল। অনেক সময় গ্যাস জাতীয় সমস্যা হলে আমরা প্রোবায়োটিক দিই। কেন না? প্রোবায়োটিক পেটে গ্যাসের মাত্রা কমিয়ে দেয়, পেটের যে ব্লোটিং সেটা কমিয়ে দেয়। এইবারে জিনিসটা হচ্ছে যে আমি বলবো ইভেন দই খাওয়া ভালো, কেন দইয়েও প্রোবায়োটিক আছে। এছাড়া আমরা ডাক্তারবাবুরা কখনো কখনো দরকার মতো প্রোবায়োটিক লিখি। একদম। অনেকে আছেন যারা জ্বর, সর্দি, কাশি বা অন্য সমস্যার জন্য ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন। না, একদম রিকমেন্ডেড নয়। অ্যান্টিবায়োটিক আননেসেসারি নেওয়া খুব খারাপ। বিভিন্ন পেটের রোগের জন্যে অ্যান্টিবায়োটিক ইজ হার্মফুল। তাহলে আমি বলবো যে সামান্য জ্বর হলো, সামান্য সর্দি হলো, বা পার্টিকুলারলি আমি বলবো সামান্য পেট খারাপ হলো, একটু পাতলা পায়খানা হলো, একটু পেটে গ্যাস হলো, অ্যান্টিবায়োটিক নেবেন না। কী নেবেন? প্রোবায়োটিক। কেননা প্রোবায়োটিকের বেনিফিটটা ধীরে ধীরে হলেও প্রোবায়োটিক কিন্তু হার্মলেস, অ্যান্টিবায়োটিক কিন্তু হার্মফুল। অ্যান্টিবায়োটিকে অনেক কিছু হার্ম হয়। তার মধ্যে আমি যদি এখনই গোনাতে চাই অন্তত আমাকে 5-7 মিনিট স্পেন্ড করতে হবে। কিন্তু ইন জেনারেল আমি বলে দিচ্ছি অ্যান্টিবায়োটিক পেটের জন্যেও খারাপ, শরীরের জন্যে খারাপ এবং সমাজের জন্যে খারাপ। সমাজের জন্য কেন খারাপ? যত অ্যান্টিবায়োটিক আমরা আকছার খাবো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। এবারে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে ওয়েপন যেটা দিয়ে আমরা মানুষকে বাঁচাতে পারি। এইবারে আমরা যদি অ্যান্টিবায়োটিকগুলো ধীরে ধীরে ছোটো ছোটো কারণে ইউজ করে নিই, যখন রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে যাবে আমাদের কাছে চিকিৎসা পদ্ধতি থাকবে না। একদম। সবশেষে আমি একটু প্রোবায়োটিক বা প্রিবায়োটিক যুক্ত যদি খাবার থাকে তার একটু নাম আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, বিভিন্ন কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট হচ্ছে, ধরুন আপনি ওট খাচ্ছেন, ধরুন আপনি দুধ খাচ্ছেন, ধরুন আপনি রাজমা খাচ্ছেন, এগুলো কিন্তু সবই কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর প্রিবায়োটিক ওরা কি করে যে আমি আপনাকে আগেই বললাম যে ফার্মিকিউটস ক্লাসের যে ব্যাকটেরিয়াটা তারা ভালো ব্যাকটেরিয়া, তারা কার্বোহাইড্রেট খায়। কিন্তু আমরা যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই তখনই ওর কিছু অংশ বেঁচে যায় আমাদের পাচনতন্ত্র থেকে। সেই কিছু অংশটা 2% অথবা 5% হতে পারে। যে 2% বা 5% আমাদের পেট হজম করলো না, মানে প্রসাদের মতো ফার্মিকিউটস গ্রুপের ব্যাকটেরিয়াকে দিল। এবারে ফার্মিকিউটস গ্রুপের ব্যাকটেরিয়া কিন্তু ওটাকে ফার্মান করে নিজে খায়, আর নিজে শুধু একা খায় না, ও কিছুটা আমাদেরকে দিয়ে দেয় যাতে আমার শরীরে যে আমি 5% অ্যাবসর্ব করলাম না, ওর 2-2.5% ও খেলো আর 2-2.5% আমাকে দিল। তাহলে এগুলো হচ্ছে প্রিবায়োটিক। দুধ প্রিবায়োটিক, কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রিবায়োটিক। শুধু একটা কথা মনে রাখতে হবে, রাজমা জাতীয় খাবার কিছু কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে ওটা বাড়াতে পারে। আর প্রোবায়োটিক আমি রিকমেন্ড করব না কোনো কমার্শিয়াল প্রোবায়োটিক এরকম ধরনের একটা মানে আলোচনা সভায়। আমি রিকমেন্ড করব দই খান। দই ইজ আ ভেরি গুড প্রোবায়োটিক, কেন ওতে ল্যাক্টোব্যাসিলাস আছে। আর আমরা যত প্রোবায়োটিক জানি তার মধ্যে আমার মতে বেস্ট প্রোবায়োটিক হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আজকে আমরা গাট হেলথ সম্পর্কে অত্যন্ত ভালো কিছু কথা শুনলাম। গাটের সঙ্গে অর্থাৎ পেটের সঙ্গে ব্রেনের শুধু নয়, সারা শরীরের কিভাবে যোগাযোগ রয়েছে। পেট যদি খারাপ হয় শুধুমাত্র গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় না, আপনার মারাত্মক কিছু অসুখ হতে পারে, শরীরের নানান অঙ্গ প্রভাবিত হতে পারে। তাই পেট বা গাট যাই বলুন না কেন, সেটাকে ভালো রাখা খুব জরুরি, যেটা আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছি। কিভাবে ভালো রাখবো স্যার তো বলেই দিলেন। থ্যাংক ইউ দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন। অবশ্যই আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। যদি কোনো পরামর্শ থাকে নির্দ্বিধায় জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।